হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে চায়না যেতে হলে আপনি কোন কোন ঝামেলার সম্মুখীন হবেন এবং কি কি ফেস করতে হবে, আপনার সাথে কি কি পেপারস থাকা খুবই জরুরি। প্রথমত, যারা আগে কোনো দেশ ট্রাভেল করেন নাই তার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন অনেক ঝামেলা হবে এবং চায়না ইমিগ্রেশনেরও ঝামেলা হতে পারে। এবার যাদের বাংলাদেশ আগে কয়েকটা দেশ ঘোরা আছে, যেমন মালয়েশিয়া বা আদার্স ভালো কান্ট্রি, হ্যাঁ, তাদের জন্য বাংলাদেশ ইমিগ্রেশন পার হওয়ার পদ্ধতি: আপনি যখন চায়না 7 দিন যাবেন, 7 দিন বা 5 দিনের জন্য যাবেন, তখন আপনার এয়ার টিকিট আপ ডাউন এটা আপনার ভিসা করার সময় কাটা লাগে, প্লাস আপনি হোটেল বুকিং এটা সাথে রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণ ডলার আর নাই তো চায়না ইয়ান রাখবেন। আর ডলার রাখলেও ডলারের রেট চায়না গেলে আপনাকে কম দিবে, ওরা ঠকাবে, বা ডলার রেট চায়নায় কম দেয়। আবার ওরা কিছু পার্সেন্টেজ, ওরা যেহেতু ডলারের পরিবর্তে ইয়ান দেয়, কিছু পার্সেন্টেজ কেটে রাখে, যার কারণে আপনি বাংলাদেশে পার্সেন্টেজ, সীমিত কিছু পার্সেন্টেজে আপনি বাংলাদেশ থেকে চায়না ইয়ান নিয়ে যাওয়া সবচেয়ে জরুরি। চায়না ইয়ান নেওয়ার সময় একটু দেখে নেবেন, অনেক সময় জালও থাকে। আর এক যখন আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশনে আসার সময় আপনি যতভাবে দেখবেন, আপনি যেহেতু গোয়াঞ্জুতে যান বা যেখানেই যান, সেই এয়ারলাইন্সের সামনে গিয়ে দাঁড়াবেন এবং ওনাদের সাথে যতভাবে সচ্ছলভাবে কথা বলবেন। আর আপনারা অনেকেই যারা বিভিন্ন দেশ ঘুরেন তারা জানেন, বাংলাদেশ ইমিগ্রেশনে কোনো দেশে যাইতে গেলেই তাকে একটু হ্যাসেল হইতেই হয়। হয় আপনার পাসপোর্ট নিয়ে 20 মিনিট বসায় রাখবে, পরে হয়তো এই টেবিলে ওই টেবিলে নিবে, ওই টেবিলে নিলে হয়তো জিজ্ঞেস করবে কোথায় যাবেন কি করেন। সেক্ষেত্রে আপনি আপনার কাছে থাকা ডলার দেখাবেন, আপনি এয়ার টিকিট বুকিং দেখাবেন, পরে আপনি কি করেন, ব্যবসায়িক থেকে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স দেখাবেন, ভিজিটিং কার্ড দেখাবেন। যখন আপনাকে ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্ট নিয়ে অন্যজনকে দিবে এবং সে এক ম্যাডাম বা এক স্যারের কাছে নিয়ে আপনাকে নিয়ে যাবে, তখন তার কাছে নিয়ে গেলে তখন সে পাসপোর্ট দেখে টেকে পরে আপনার কথাবার্তা বা আপনার চলন দেখে যদি মনে হয় না আপনি ঘুরতে যাবেন এবং ঘুরে চলে আসবেন, তাহলে সে আপনাকে হয়তো আর একটা স্যারের কাছে পাঠাবে। তখন সেই স্যার আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আপনার মোবাইলে আপনি লেনদেন করেন, সেই মেসেজটা দেখতে চাবে, বা ব্যাংকের আপনার অ্যাপ যদি থাকে অ্যাপ থেকেও দেখাইতে পারবেন। সমস্যা নাই। আপনাকে সে আবার জিজ্ঞাসা আপনি কোথায় যাবেন, কি করেন, আপনি কতদিন যাবেন, কবে আসবেন। অনেকে দেখা গেছে যে সে চায়না যাবে, সে চায়না কোথায় যাবে বলতে পারে না, সে কবে আসবে সে বলতে পারবে না। কিন্তু এটা একমাত্র কেন মানে বলতে পারে না, সে চায়না থেকে হংকং যাবে, হংকং যেয়ে সে অ্যাসাইলাম মারবে, ঠিক আছে? চায়না থেকে ট্রেনে হংকং যাওয়া যায়, এই জন্য তাদের জন্য হয়তো আপনাদের একটু হ্যাসেল হয়। তাছাড়াও বিভিন্ন কারণে চায়না এখান থেকে ইমিগ্রেশন করে গেলেও চায়না ইমিগ্রেশন অনেকের রিটার্ন দিয়ে দেয়, যার কারণে এখান থেকে তার আগে একটু জবাবদিহিতা করা লাগে চায়না যাওয়ার সময়। যাই হোক, যারা চায়না যাবেন তারা সবসময় একটু মানে যারা ঘুরতে যাবেন তারা তো অনেস্টলি বলতে পারেন কি কোথায় যাবেন, কই যাবেন, কি করেন না করেন। আর যারা ঘুরতে যায় মানে ঘোরার নামেই ওখানে থেকে যায় বা ওখান থেকে অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, তারা প্রথমতকায় কোনো কথা ক্লিয়ারভাবে বলতে পারে না, যার কারণে চায়না ইমিগ্রেশনে তাদের জন্য ঝামেলা হয়, দেশের জন্য বদনাম হয়, এবং বাংলাদেশ ইমিগ্রেশনও তাদের জন্য অনেক ঝামেলা হয়। বাংলাদেশ ইমিগ্রেশন অনেক সময় ছেড়ে দেয়, কিন্তু চায়না ইমিগ্রেশন ছাড়তে চায় না। আবার এখন নতুন একটা নিয়ম বেরিয়েছে, চায়না ইমিগ্রেশনে আলাদা করে যাদের সন্দেহ হয় তাদেরকে আলাদা করে ইমিগ্রেশন করে এবং তাদেরকে অনেক সময় রিটার্নও করে দেয়। যেমনটা আমি এর আগে কয়েকজনের কাছ থেকে শুনছি। আর দ্বিতীয়ত হচ্ছে, চায়না ইমিগ্রেশন ক্রস হয়ে গেলেও অনেক সময় নাকি হোটেলে গেলে থানায় গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়। হাজিরা দিতে, সেটাও আপনাদেরকে চায়না ইমিগ্রেশন পার হওয়ার পর এই বিষয়ে আপনাদেরকে আমি ডিটেলস বলবো, কার যেতে হয় কার যেতে হয় না। এবার আমাদের চায়না ইমিগ্রেশন আমার হয়ে গেছে, কিন্তু চায়না ইমিগ্রেশন আমার পার হওয়ার সময় আমার অনেক হ্যাসেল হয়েছে। হ্যাসেল বলতে কি, আমার এক স্যারের সাথে বা ম্যাডামের সাথে কথা বলা লাগছে, পরে ম্যাডামরে আমি বলছি, ম্যাডাম আমি এর আগে মালয়েশিয়া গেছিলাম, থাইল্যান্ড গেছিলাম, ভারত গেছিলাম, নেপাল গেছিলাম। যাই হোক, ভারত যাওয়ার কথা বলাতেই ম্যাডাম বললো ভারত যাওয়া আর নোয়াখালী যাওয়ার সমান কথা। তারপরে আমি বললাম ম্যাডাম মালয়েশিয়া গেছিলাম, মালয়েশিয়া আমি 3-4 দিন ছিলাম। পরে ম্যাডাম বললো যে আপনি কী করেন, পরে আমি বললাম ব্যবসা করি। পরে ডলার দেখতে চাইলো বা টাকা দেখতে চাইলো, আমি ডলার টাকা সব কিছু দেখাই। আর দেখানোর পরে উনি আমার পাসপোর্টটা দিল। পাসপোর্টটা দেওয়ার পরে উনি বললো পড়ালেখা কত দূর, পরে আমি বললাম আমার পড়ালেখা কত দূর, সেটা বলার পরে বললো ওকে যান, কিন্তু আপনার তো বয়স অনুযায়ী আপনার দেখতে বয়সের সাথে আপনার
আমার পাসপোর্টের সাথে না বয়স মেলে না, মানে আমাকে দেখতে যে বয়স তার সাথে আমার পাসপোর্টের সাথে বয়স মেলে না, আপনাকে এই চায়না থেকে রিটার্ন দিতে পারে। তখন আমি বললাম, ম্যাডাম মালয়েশিয়া থেকে বর্তমানে বাংলাদেশি অনেক ট্যুরিস্ট বাংলাদেশ প্রতিদিন রিটার্ন দিচ্ছে, যেহেতু ম্যাডাম মালয়েশিয়া থেকে রিটার্ন দেয় না, সে তো চায়না থেকেও দিবে না। আশা করি আপনি যদি ওখানকার ইমিগ্রেশন কথা বলে যদি যেতে পারেন তাহলে যান, সমস্যা নেই। পরে যাই হোক, আমি অলরেডি বাংলাদেশ ইমিগ্রেশন পাস করে আমি চায়না ইউএস বাংলাতে উঠে গেলাম। এখন আমি চায়নার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে যাইতে প্রায় 2-3 ঘন্টার মতো, মন নেই টাইমটা কত লাগলে, 2-3 ঘন্টার মতো সম্ভবত লাগে। চায়নার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, এয়ারপোর্টে যাওয়ার সময় যতক্ষণ বিমানে বেরিয়েছিলাম তখন কিছু খাবার দিছিল, যেমন বিফ দিছিল, একটা পানি দিছিল, একটা আচার দিছিল। যাই হোক, খাইয়ে দিয়ে ঘুমাইলাম। ঘুম থেকে উঠে কিন্তু অনেক সাউন্ড হয় ভিতরে, অনেক সাউন্ডে দেখছি অনেকে ঘুমায়, কিন্তু এতটাই সাউন্ড আমার বিমানের ভিতরে ঘুমায় না। কিন্তু আমি যাওয়ার সময় যে বিমানটা গেছিলাম, আমার বিমানটা ছিল ছোট, যার কারণে সামনের দিকে গেলেও সাউন্ড, পিছনের দিকে গেলেও অনেক শব্দ হয়। যাই হোক, এই শব্দ হয়, কিন্তু যারা অনেক বড় বিমানে উঠবেন তারা সবসময় মানে চেষ্টা করবেন হয় পিছনের দিকে যাইতে, নয়তো সামনের দিকে যাইতে। কারণ মাঝখানে হচ্ছে যেহেতু ইঞ্জিন থাকে, মাঝখানে অনেক সাউন্ড হয়, যার কারণে মাঝখানে ঘুমানো যায় না। সবসময় পিছনের দিকে নয়তো সামনের দিকে যাবেন। সামনের দিকে মনে হয় না আপনি বিমানে বসে আছেন বা কোথায়। এই যে এটা হচ্ছে খাবার, এই খাবারটা দিছে, বিফ দিছে, একটা ফিরনি দিছে, একটা রুটি দিছে, পরে কোক বা কিছু ঠান্ডাও দেয় পরবর্তীতে। এইগুলো খাই 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার মতো ছিলাম। আমি উঠছিলাম সম্ভবত রাত্রে 11টার দিকে সম্ভবত উঠছিলাম, আমার মন নেই। 11টা বা 12টার দিকে, 12টার দিকে উঠছিলাম নাকি আমার মনে নাই। যাক, অনেক রাতে উঠছিলাম। আর আমি হ্যাঁ, অনেক রাতেই উঠছিলাম। হ্যাঁ, আমার টাইমটা মনে নেই। পরে সকালবেলা আমি ওখানে ইমিগ্রেশন করি। ওখানকার ইমিগ্রেশনও আমার জন্য স্মুথ হয়েছিল, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বলবো। ওখানে আমার কি জিজ্ঞেস করছিল, কি জিজ্ঞেস করে নাই। আপনারা আমার সাথে থাকবেন, চায়না ইমিগ্রেশন 2-তে আপনাদেরকে আমি ডিটেলস বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ হোক আপনার ভ্রমণ, এবং ভালোভাবে যান, ভালোভাবে আসেন, এই কামনায়।